সবাইকে নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমরা পড়েছিলাম যে সিসমিক ওয়েভ সম্পর্কে। আজকে একটা নতুন টপিক, যেটা কিন্তু আমাদের এই ইন্টেরিয়ার আর্থের স্টাডি সম্পর্কেই সম্পর্কিত। সেটা হচ্ছে ভলক্যানিক অ্যাক্টিভিটি, মানে কিভাবে ভলক্যানিক অ্যাক্টিভিটি আমাদের লাইফকে শেপ করে এবং এটার দ্বারা আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ সম্পর্কে জানতে পারি এবং এর ভলক্যানিক অ্যাক্টিভিটির আরও বিভিন্ন তথ্য আজকে আমরা আজকের এই লেকচারের মধ্যে আমরা জানবো। ঠিক, তাহলে প্রথমে আসি যে আমরা আজকে কী কী পড়বো না, এই ভলক্যানিক অ্যাক্টিভিটির কথা মানে কি, ম্যাগমা এবং লাভা কি, এর বিভিন্ন ভলক্যানিক অ্যাক্টিভিটির কজ কি, ভলক্যানিক ইরাপশন, বিভিন্ন টাইপের ভলক্যানিক ইরাপশন এবং ক্র্যাটার এবং ক্যালডেরা, ভলক্যানোর বিভিন্ন টাইপ, ভলক্যানিক ম্যাটেরিয়াল এবং এর ডিস্ট্রিবিউশন এবং এফেক্ট সম্পর্কে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যায় এক এক করে। প্রথমে হচ্ছে ভলক্যানিক অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি। ঠিক, আমরা কি জানি যে এই যে আর্থ ক্রাস্ট আছে, এটা এটা ধরলাম এটা ধরলাম আর্থের ক্রাস্ট। এই আর্থ ক্রাস্টের নিচে আমরা কি জানি যে একটা তোমার মল্টেন স্টেটের ম্যাগমা পাওয়া যায়, যেটাকে আমরা বলি অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক কিনা? এই অ্যাস্থেনোস্ফিয়ার থেকে যখন হঠাৎ করে এই ভূপৃষ্ঠে কোথাও না কোথাও একটা তৈরি হলো, কি বলে, উইক জোন তৈরি হলো। এবার উইক জোন থেকে কী হবে, এই যে ম্যাগমা, এই লাভাটা কিন্তু ভূপৃষ্ঠে বেরিয়ে আসবে। ঠিক, তার মানে বিভিন্ন উইক জোন থেকে যে ভূপৃষ্ঠে যে লাভা বা ম্যাগমা বেরিয়ে আসে, সেটাকে আমরা কি বলছি, ভলক্যানিক অ্যাক্টিভিটি। এই ক্ষেত্রে কি হয়, ধরো সবসময় যে বাইরে বেরিয়ে আসে তাও নয়। ধরো এরকম মানে ম্যাগমা বেরোচ্ছে, এবার এইখানে কোনোটা ফাটলে ঢুকে রয়ে গেল, ম্যাগমাটা ভূপৃষ্ঠের বাইরে বেরোনো না, সেটাও কিন্তু আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটির মধ্যেই ফেলবো। তার মানে কি, যে যদি কি হয়, যে যখন এই ম্যাগমাটা সারফেসের উপরে বেরিয়ে আসে বা এই অভ্যন্তরে কোনো না কোনো খাঁজের মধ্যে থেকে যায়, তাকে আমরা বলছি ভলক্যানিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, এবার আসি ম্যাগমা এবং লাভা। ম্যাগমা কি, লাভা কি জিনিস। ঠিক আছে, ম্যাগমা কোনটা না, এই যে ধরো এই যে আমার এটা হচ্ছে আর্থ ক্রাস্ট, এটা আমার আর্থ ক্রাস্ট। এবারে এর নিচে একটা স্তর আছে অ্যাস্থেনোস্ফিয়ার, যেখানে তোমার হচ্ছে ওই সেমি মল্টেন স্টেটে সমস্ত ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায়। এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যেটা সেমি মল্টেন স্টেটে ম্যাটেরিয়ালগুলো আছে, এদেরকে বলা হচ্ছে ম্যাগমা। এবার এটা যখনই ভূপৃষ্ঠের কোনো একটা ফাটল বেয়ে, ভূপৃষ্ঠ ধরো এই ফাটল বেয়ে এই ম্যাগমাটা ভূপৃষ্ঠের উপরে চলে এলো, এইটাকে তখন আমরা বলবো লাভা। ঠিক আছে, তার মানে কি, ম্যাগমাটা হচ্ছে ইনসাইড দ্য আর্থ, আর লাভা কোনটা, লাভা হচ্ছে তোমার ইন দ্য সারফেস অফ দ্য আর্থ, জিনিসটা একটাই। এই সেমি মল্টেন ম্যাটেরিয়াল, সেটা যখন অভ্যন্তরে থাকছে, ভূগর্ভের অভ্যন্তরে থাকছে, তখনই আমরা সেটাকে ম্যাগমা বলছি, আর যখনই সেটা ভূপৃষ্ঠের উপরে চলে এলো, সেটাকে আমরা লাভা বলছি। ঠিক আছে, এবং এই যে আমরা বিভিন্ন যে ভলক্যানিক অ্যাক্টিভিটির ফলে যে সমস্ত ল্যান্ডফর্মগুলো দেখতে পাই, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই মানে সেইগুলো সবগুলোই কী হয়, লাভা যখন কুল ডাউন হয়ে যায় তখন এই ভলক্যানিক অ্যাক্টিভিটিগুলো দেখা যায়। ঠিক আছে, এবার হচ্ছে কজেস অফ ভলক্যানিক অ্যাক্টিভিটি। ভলক্যানিক অ্যাক্টিভিটির কারণ কি না, প্রথম কারণ হচ্ছে যে প্লেট মুভমেন্ট। আমরা এটা জানি যে এই যে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে, এটা যদি আমার অ্যাস্থেনোস্ফিয়ার হয়, এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কি হয়, যে বিভিন্ন প্লেটগুলো ভাসমান অবস্থায় মানে ভাসতে থাকে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে। এবার এই প্লেটগুলো কোনো সময় যখন এরা পরস্পরের দিকে কোলাইড করে, বা এরা পরস্পরের থেকে দূরে সরে যায়, বা এদের মধ্যে এরা যদি নিরবিচ্ছিন্ন প্লেট বাউন্ডারি মানে পরস্পরের সাথে পাশাপাশি থাকে, তখনই কিন্তু যেখানে এই গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, এই গ্যাপগুলোই হচ্ছে ভূপৃষ্ঠের বা আর্থ ক্রাস্টের উইক স্পট। এই উইক স্পটগুলোতে কী করে, ম্যাগমা স্টার্ট টু উজিং আউট। তার মানে কি, প্লেট টেকটনিক মুভমেন্টের জন্য ভলক্যানিক অ্যাক্টিভিটি হয়। 2 নম্বর কারণ কি হতে পারে না, যদি কোনো জায়গায় উইক ক্রাস্ট থাকলেও, ধরো এরকম একটা ক্রাস্ট, এটা ক্রাস্ট আছে, এই ক্রাস্টের কোনো একটা অংশ প্রচণ্ড উইক এবং ন্যারো।
এবারে এখানে প্রচুর এনার্জি গিয়ে হলো, এনার্জি অ্যাকুমুলেট হলো, এই বিয়েটাকে ভূপৃষ্ঠকে বাস্ট করে এখান থেকে লাভা বেরোতে শুরু করলো, এটাও হতে পারে একটা। ঠিক আছে, আবার ম্যাগমা অ্যান্ড গ্যাস প্রেশারের জন্য হতে পারে। ভূপৃষ্ঠ অভ্যন্তরে যেখানে বললাম এই যে এখানে যদি ম্যাগমা অবস্থান করে, এই ম্যাগমাটা কী হয়, যদি প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে যায় তাহলে কি করবে, তাহলে ও আস্তে আস্তে ওখান থেকে ব্লাস্ট করে নির্গত হয়ে যাবে, কারণ প্রচণ্ড ওই যে এর মধ্যে তো প্রচুর চাপ থাকে, এই চাপটা তো আস্তে আস্তে রিলিজ করতে চায়, তাহলে সেই রিলিজটা কীভাবে করবে, ভূপৃষ্ঠের উইক স্পট দিয়ে রিলিজ হবে, সেইভাবে কিন্তু এইখান থেকে ম্যাগমা তৈরি হয়। তাহলে ম্যাগমা তৈরি হওয়ার কী কারণ হতে পারে, মানে ম্যাগমা তৈরি হয় বলাটা ভুল হলো, মানে ভলক্যানিক অ্যাক্টিভিটি বা এই যে ম্যাগমাটা যে ভূপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে আসছে সেটাকে তো আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটি বলছি। তাহলে এইটার কী কারণ হতে পারে, 1 নম্বর হচ্ছে প্লেট মুভমেন্ট, 2 নম্বর হচ্ছে উইক ক্রাস্ট, 3 নম্বর হচ্ছে ম্যাগমা এবং গ্যাসের প্রেশার। ঠিক আছে, এবার হচ্ছে ভলক্যানিক ইরাপশন কাকে বলে। ভলক্যানিক ইরাপশন হচ্ছে তোমার কি, এটার যদি তুমি বলতে যাও তাহলে একই জিনিস বারবার বলছি, সেটা তোমার হচ্ছে ডেফিনেশন যদি আমাকে বলতে হয় তাহলে আমি কী বলবো না, এটা তোমার হচ্ছে পোরিং আউট অফ ম্যাগমা, পোরিং আউট অফ ম্যাগমা ইনসাইড দ্য আর্থ, না ফ্রম ইনসাইড দ্য আর্থ হবে, মানে পৃথিবীর অভ্যন্তর থেকে যখন আমাদের ম্যাগমাটা ভূপৃষ্ঠের উপরে এসে যায়, সেটাই হচ্ছে তোমার, ওটাকেই বলা হচ্ছে ভলক্যানিক ইরাপশন। এবার কীরকমভাবে ইয়েটা নির্গত হয় না, এটা ধরো আমার আর্থের ক্রাস্ট, এটা হচ্ছে আমার আর্থের ক্রাস্ট, এই আর্থের ক্রাস্টের মধ্যে এবং এর নিচে আছে ম্যাগমা স্তর, এই যে এখানে ম্যাগমা স্তর আছে, এই ম্যাগমা স্তর থেকে কি করে ধরো এই যে একটা ফাটল পেলো, এই ফাটল বরাবর এই ম্যাগমাটা উপরে আসতে থাকবে। ঠিক আছে, এবারে ধরো এখানে একটা পাহাড় মতো আগের থেকে সৃষ্টি হয়ে আছে, তাহলে এই বরাবর উঠতে থাকলো, এটা পাইপের মতো ইয়েতে ফ্যাশনে উঠতে থাকলো, এবং এই যে জায়গার থেকে এই যে ম্যাগমাটা নির্গত হবে তাকে বলা হবে যে ভেন্ট। যে জায়গাটার থেকে ম্যাগমাটা নির্গত হচ্ছে তাকে বলা হচ্ছে ভেন্ট, এই পোর্শনটাকে বলা হবে ভেন্ট, কারণ এখান থেকে ম্যাগমাটা নির্গত হচ্ছে বলে। ঠিক আছে, আর এই যে ভেন্টটাই পরবর্তীকালে যদি হঠাৎ করে যদি মাঠে ইয়েটা উড়ে যায়, তখন সেখান থেকেই উৎপন্ন হবে ক্রেটার। এটা পরে আসছি, এটা পরে আলাদা স্লাইডের আমাদের ডিসকাশন করবো এটা নিয়ে। ঠিক আছে, এবার দেখলাম ভলক্যানিক ইরাপশন। এবার ধরো লাভা তো সব জায়গায় সমানভাবে হয় না, মানে সব জায়গায় সমান কম্পোজিশন থাকে না, সব জায়গায় সমান ডেনসিটি, একই রকম ডেনসিটি থাকে না, তাহলে ডেনসিটি এবং কম্পোজিশনের উপর ভিত্তি করে আমাদের কিন্তু ভলক্যানিক ইরাপশনকে দুই ভাগে ভাগ করে যায়। ঠিক আছে, এটা অ্যাকর্ডিং টু কি টাইপস অফ ভলক্যানিক ইরাপশন কী ধরনের, একটা তোমার হচ্ছে অন দ্য বেসিস অফ ডেনসিটি অ্যান্ড কম্পোজিশন, টাইপ নয়, অ্যান্ড হচ্ছে কম্পোজিশন, তাহলে ডেনসিটি এবং কম্পোজিশনের উপর ভিত্তি করে টাইপ ভলক্যানিক ইরাপশন দু রকমের ইরাপশন হয়। 1 নম্বর হচ্ছে সেন্ট্রাল, আর 2 নম্বর হচ্ছে ফিশার ইরাপশন। ঠিক আছে, চলো এবার দেখা যাক এই দুটো সম্পর্কে। প্রথম হচ্ছে সেন্ট্রাল ইরাপশন কি না, এই যে একটু আগে যেটা বললাম যে এইটা ধরো আমার আর্থ ক্রাস্ট, এর উপরে একটা তোমার এরকম একটা পাহাড় আছে, এবারে এই পাহাড়ের মাধ্যমে যদি একটা নির্দিষ্ট এরকম পাইপ বেয়ে আমাদের ম্যাগমাটা উঠে আসে, এই পাইপ বেয়ে ধরো ম্যাগমাটা উঠে আসছে, সেই ক্ষেত্রে এই ধরনের যে ইরাপশনটা হচ্ছে এটাকে বলা হয় সেন্ট্রাল ইরাপশন। ঠিক আছে, একটা সেন্ট্রাল ভেন্ট আছে, সেই সেন্ট্রাল ভেন্টের মাধ্যমে কিন্তু এই যে ইরাপশনটা হচ্ছে, এবং সবসময় যে এবার এখান থেকে দুটো এরকম অ্যাসোসিয়েটেড পাশাপাশি বেরোতেই পারে, এবার তোমার যে সেকেন্ডারি ভেন্ট থাকতেই পারে, একটা মেন ভেন্ট থাকবে, তার পাশাপাশি আরও অনেক সেকেন্ডারি ভেন্ট থাকতেই পারে। এবার এইখানে কী ধরনের, এই যে বললাম যে আগের স্লাইডে কী বলেছিলাম যে ডেনসিটি এবং কম্পোজিশনের উপর নির্ভর করে এই ধরনের ইরাপশনগুলো হয়। এই যে সেন্ট্রাল ইরাপশনে যে ধরনের ম্যাগমা থাকে, সেই ম্যাগমার কীরকম ইয়েটা হয়, এটা ম্যাগমাটা হবে ডেন্সার, অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি হতে হবে অ্যাসিডিক ইন নেচার।
তাহলে যখন ম্যাগমা ডেন্সার ম্যাগমা আর অ্যাসিডিক নেচার হবে তখন কি হবে, ধরো এই যে এখান থেকে ম্যাগমাটা নির্গত হচ্ছে, সে কী করবে, বেশি দূর পর্যন্ত ছড়াতে পারবে না, ঠিক তো? এই কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধই থাকবে। এই জন্য কী হবে, এইখানে বিভিন্ন ধরনের এই যে সুউচ্চ পর্বত শৃঙ্গ গঠিত হয়। এখানে যে ভলকেনিক আমরা মাউন্টেন দেখতে পাই, সেটা তোমার হচ্ছে এই যে কোন শেপড হোক বা এই যে ডোম শেপড হোক, এই যে দুই ধরনের যে মাউন্টেনিয়াস ভলকেনিক মাউন্টেনিয়াস ফিচার্স, সেটা কিন্তু আমরা দেখতে পাই এই সেন্ট্রাল ইরাপশনের মতো ইয়ের ক্ষেত্রেই। ঠিক আছে, এর ফলে কী হয়, মানে খুব বেশি দূর ছড়ায় না, এগুলো ডেন্সার হয় এবং আস্তে আস্তে কী ধরো প্রথম ম্যাগমা হলো, সে এই জায়গাটা দখল করলো, আবার পরবর্তীকালে যখন ইরাপশন হবে তখন সে এই জায়গাতে আস্তে আস্তে কী মানে এদের উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার আসি ফিশার ইরাপশন। ফিশার ইরাপশনের ক্ষেত্রে কি না, এটা হচ্ছে যখন আমাদের এই ম্যাগমার প্রপার্টি কেমন হবে, ম্যাগমা যখন হয় রেয়ারার, যখন পাতলা হবে, এবং এটা হয় বেসিক ইন নেচার। তাহলে সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে কী হয়, সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে ম্যাগমা হবে রেয়ার ম্যাগমা দেখতে পাওয়া যায় এবং এর নেচারটি কীরকম হবে, বেসিক ইন নেচার। এবার এর এই যে ফিশার ইরাপশন প্রচণ্ড স্লো স্পিডের হয়, হতে থাকে, এবং এইখানে কি তৈরি হয় না, এই যে ফিশার ইরাপশনের পরে তৈরি হয় প্ল্যাটু। ফিশার ইরাপশনের মাধ্যমে তৈরি হয় প্ল্যাটু। কীরকম জিনিসটা, ধরো একটা জায়গায় এটা আমার ক্রাস্ট আছে, এটা আমার ক্রাস্ট, এখান থেকে আমার ভলকেনিক ইরাপশন হচ্ছে। এবারে যদি ফিশার ইরাপশন হয় তার মানে কি, এর এরিয়া তাহলে এই কি বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, তাহলে প্রথমে একবার এইভাবে বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো, তারপর আবার এরকম হলো, তাহলে এই যে শঙ্কু আকৃতির টাইপের ইয়েটা এখানে গঠিত হতে পারছে না, এখানে এক ধরনের প্ল্যাটু বা ফ্ল্যাট জাতীয় সিস্টেম গঠিত হচ্ছে। ঠিক আছে, আর এই যে ফিশার ইরাপশন মূলত কোন রক দ্বারা গঠিত না, ব্যাসল্টিক শিলা দ্বারা, বেসল্টিক রক দ্বারা, মানে বেসল্টিক রক মূলত সৃষ্টি হয় ফিশার ইরাপশনের মাধ্যমে। এবারে সবচেয়ে বড় এক্সাম্পল কি, ফিশার ইরাপশন সবচেয়ে বড় এক্সাম্পল কি না, সেটা হচ্ছে আমাদের পেনিনসুলার প্ল্যাটু ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ফিশার ইরাপশনের আমাদের জানা পরিচিত সবচেয়ে বড় উদাহরণ। আচ্ছা, এর উদাহরণগুলো দিতে ভুলে গেছি না আমি, এই সেন্ট্রাল ইরাপশনে। আচ্ছা, সেন্ট্রাল ইরাপশনের যত বড় বড় আমরা সুউচ্চ দেখতে পাই, মাউন্টেন দেখতে পাই, যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা, তাই না, ইটালি স্ট্রমলি, STROMBLY, ইটালি স্ট্রমলি, মাউন্ট কিলিমাঞ্জারো, অ্যাটসেট্রা। তাহলে এখন অবধি পড়লাম আমরা ফিশার ইরাপশন সম্পর্কে, ইরাপশনগুলো ভাগ সম্পর্কে। এবার আসি ক্রেটার অ্যান্ড ক্যালডেরা। এটা বলছিলাম যে যখন ধরো এইখানে একটা আমার ভলক্যানিক মাউন্টেন সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এটা তার পাইপ এবং উপরটা হচ্ছে ভেন্ট। এবার যদি হঠাৎ করে কি হলো, প্রচণ্ড বিস্ফোরণের ফলে ম্যাগমা এখান থেকে বেরোতে শুরু করলো এবং এই যে উপরের অংশটা কিছুটা অংশ খুবলে পালিয়ে গেল, এই কিছুটা অংশ খুবলে নিয়ে পালিয়ে গেল, এই অংশটা খুবলে নিয়ে পালিয়ে, তাহলে এই যে এখানে গর্ত মতো সৃষ্টি হলো, রাইট, এই যে গর্ত মতো সৃষ্টি হলো, এটাকে বলা হচ্ছে ক্রেটার। এই যে গর্ত মতো সৃষ্টি হলো এটাকে বলা হবে ক্রেটার। ঠিক আছে, এবার উদাহরণ কি, এক্সাম্পল হচ্ছে লোনার লেক ইন ইন্ডিয়া। ভারতবর্ষ লোনার লেক কিন্তু এই ক্রেটার এবং ক্যালডেরার অন্যতম একটা উদাহরণ। ঠিক আছে, এবারে তাহলে এটা হচ্ছে তোমার ক্রেটার। এবার আসি ক্যালডেরাতে। ক্যালডেরা কোনটা না, এরকম একটা ক্রেটার আছেই অলরেডি, একটা প্রি এক্সিস্টিং, একটু ছোটো রাখতে ভালো হলো, ধরো একটা প্রি এক্সিস্টিং ক্রেটার আমার আছে এখানে, অলরেডি
এখানে অলরেডি একটা প্রি এক্সিস্টিং ক্রেটার আছে। এবারে হঠাৎ করে সেকেন্ড টাইম বিস্ফোরণের ফলে এই ক্রেটারটা আরও বড় হয়ে গেল। ঠিক আছে, ক্রেটারটা আরও বড় হয়ে গেল। তখন এর কী হলো, এর যে ইয়েটা মানে ব্যাপ্তিটা সেটা আরও বেড়ে গেল, সেটা আরও বেড়ে গেল। তাহলে এই যে ব্যাপ্তিটা আরও বেড়ে যাওয়া, এইটাকে বলা হচ্ছে ক্যালডেরা। এটা অনেক সময় হতে পারে কি না, ধরো এইভাবে হঠাৎ করে আরও বেশি উড়ে গেলে সেটা সেক্ষেত্রে হতে পারে। আরেকটা কারণ হতে পারে, ধরো এইখানে প্রচুর প্রচুর মানে ইয়ে হয়ে গেছে, মানে কী বলে, ফাঁক রয়ে গেছে এর মধ্যে, সেই ফাঁকগুলো হঠাৎ করে উপরটা নিচে ধসে যেতে পারে নিচে। তাহলে এই যে বৃহৎ আকারের যেটা ক্যালডেরা, মানে বৃহৎ আকারের এর চেয়ে বড়, মানে ক্রেটারের চেয়ে বড়, এটাকে বলা হচ্ছে ক্যালডেরা। ঠিক আছে, এবার আসি টাইপস অফ ভলক্যানোস। এবার এরকম কিছু কিছু ইয়েতে শুনি, মাঝে মাঝে খবর পাই যে এই ভলক্যানো এই জায়গায় ইরাপ্ট করলো, এই জায়গায় ভলক্যানো ইরাপশন হলো। তাহলে এই যে টাইপস অফ ভলক্যানো, 3 রকমের ভলক্যানো দেখতে পাওয়া যায়। কী কী? প্রথম নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো, দ্বিতীয় নম্বর হচ্ছে ডরম্যান্ট ভলক্যানো, আর তৃতীয় নম্বর হচ্ছে এক্সটিংক্ট ভলক্যানো। মানে অ্যাক্টিভ ভলক্যানো কি, যেটা মাঝে মাঝে যেখান থেকে ভলক্যানিক ইরাপশন হয়। ভলক্যানিক ইরাপশন অনেক রেগুলার বেসিস, মাঝে মাঝে যখন যখন ইচ্ছা হয় তখনই একবার করে এই ভলক্যানিক ইরাপশন হয়। আর ডরম্যান্ট ভলক্যানো মানে কোনগুলো, যেগুলো হচ্ছে মানে অনেক কয়েকশো বছর বা কয়েক বছর ধরে বা 50 বছর 60 বছর 70 বছর ধরে এদের মধ্যে কোনরূপ কোনো ইরাপশন হয়নি, বা সেটা কয়েকশো বছর পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে ডরম্যান্ট ভলক্যানো। আর এক্সটিংক্ট ভলক্যানো কি, যারা হচ্ছে 1000 বছর বা তারও বেশি সময় ধরে কোনোরূপ কোনো ভলক্যানিক ইরাপশন দেখায়নি, তাদেরকে বলা হচ্ছে ডেড বা এক্সটিংক্ট ভলক্যানো। ডরম্যান্ট ভলক্যানোর একটা উদাহরণ কি, সেটা হচ্ছে স্ট্রমলি অ্যান্ড এটনা অ্যান্ড স্ট্রমলি ইন ইটালি, সরি, এটনা অ্যান্ড স্ট্রমলি ইন ইটালি। এই স্ট্রমলির একটা বিশেষ নাম আছে না, একে কী বলা হয়, একে বলা হয় লাইট হাউস অফ দ্য মেডিটেরেনিয়ান। লাইট হাউস অফ দ্য কি, লাইট হাউস অফ দ্য মেডিটেরেনিয়ান, MEDITERRANEAN, লাইট হাউস অফ দ্য মেডিটেরেনিয়ান। কারণ এখানে প্রচুর এখান থেকে ভলক্যানিক ইরাপশন হয় বলে। ডরম্যান্ট ভলক্যানো কি, সবচেয়ে একটা বিখ্যাত উদাহরণ, সেটা জাপানের ফুজিয়ামা। আর আমাদের এক্সটিংক্ট ভলক্যানো আমাদের ভারতবর্ষে আছে একটা, নারকোন্ডাম ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, তাহলে এই গেল ভলক্যানো টাইপ সম্পর্কে। এবার আসি ভলক্যানিক ম্যাটেরিয়ালস, মানে যখন একটা ভলক্যানিক ইরাপশন ঘটে তখন কী ধরনের ম্যাটেরিয়াল নির্গত হয়। কী ধরনের ম্যাটেরিয়াল নির্গত হয়? প্রথম নম্বর হচ্ছে লাভা, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাশ, তৃতীয় নম্বর হচ্ছে গ্যাসেস। কী ধরনের গ্যাস না, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, HCl প্রভৃতি গ্যাস কিন্তু নির্গত হয় ভলক্যানিক ম্যাটেরিয়ালের সাথে। আবার কী ধরনের ইয়ে হয়, 4 নম্বর হচ্ছে পাইরোক্লাস্টিক ম্যাটেরিয়াল কিছু নির্গত হয়, পাইরোক্লাস্টিক ম্যাটেরিয়াল। এবং এই যে ধরো এই যে ভলক্যানিক অ্যাশ আর লাভা, আর যে সেই সময় যদি বৃষ্টি হয়, ঠিক আছে, এবারে আগ্নেয়গিরির ছাই বৃষ্টি একসাথে মিশে এক ধরনের মানে মাটি একটা পদার্থ তৈরি করে, সেটাকে কী বলে, হট মাড। তাহলে এই হট মাডটা কি, হচ্ছে রেন প্লাস অ্যাশ, ভলক্যানিক অ্যাশ, শুধু না অ্যাশ নয়, ভলক্যানিক অ্যাশ। এবং এইটা কিন্তু আমাদের মানুষ বা অন্যান্য জীবজগৎ বা প্রাণীকুলের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রকম ক্ষতিকারক। ঠিক আছে, এবার হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানো, মানে পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেখানে এই যে বিভিন্ন প্লেটের বাউন্ডারির কারণে সেখানে কি আছে, যে প্রচুর পরিমাণে ভলক্যানোগুলো এক জায়গায় সহাবস্থান করে। সেই যেমন তার মধ্যে উদাহরণ হচ্ছে রিং অফ ফায়ার ইন দ্য প্যাসিফিক ওশান, রিং অফ ফায়ার। এখানে প্রচুর পরিমাণে ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়, এবং এখানে প্রচুর পরিমাণে ভলক্যানিক মাউন্টেন এবং প্রচুর পরিমাণে ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে প্যাসিফিক রিং অফ ফায়ার। এছাড়া আর কোথায় আছে, এই যে মিড আটলান্টিক ওশেনিক রিজ, এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে কি মেন, কী বলবো, একটা সেন্টার বলতে পারো, যে এখানে প্রচুর ভলক্যানিক আছে, তাহলে এখানে তোমার হচ্ছে ভলক্যানিক অ্যাক্টিভিটি সেন্টার এখানে। এবার আসি এর ইফেক্ট।
এর ইফেক্ট কী হতে পারে? রিসেন্ট টাইমসে ইথিওপিয়াতে হিয়েলি গ্যাব্বি নামক যে ভলক্যানিক ইরাপশনটা হলো, সেটার কিন্তু ইফেক্ট আমাদের দিল্লি পর্যন্ত নাকি দেখা গেছে, রাইট? ওখানে যে অ্যাশগুলো সেটা নাকি উড়ে উড়ে এসে পরে আমাদের বিমানের মানে বিমান চলাচলে কিন্তু একটা ব্যাড ইফেক্ট তৈরি করে, ঠিক কি না? এবার তাহলে প্রথম নম্বর কি হলো? প্রথম নম্বর হচ্ছে ইভেন ইয়েতে মানে এটা এমন হয় যদি প্রচুর পরিমাণে ভলক্যানিক ইরাপশন হয়, তাহলে কিন্তু পুরো মানে ওই এরিয়াটাতে কয়েক দিন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যাবে না, ঠিক আছে? এরা প্রথম কথা কি চেঞ্জ করতে পারে? এটা টপোগ্রাফি চেঞ্জ করতে পারে, টপোগ্রাফি চেঞ্জ করতে পারে, টপোগ্রাফি চেঞ্জ করতে পারে। দ্বিতীয় নম্বর কাজ কী করতে পারে? যে এইটা আমাদের আমাদের কিন্তু প্রচুর ইকোনমিক লস ঘটাতে পারে, ইকোনমিক লস ঘটাতে পারে। ইভেন এ কিন্তু একটা সিভিলাইজেশনকে পুরো শেষ করে দিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু পুরো সিভিলাইজেশন কিন্তু শেষ করে দিতে পারে, সিভিলাইজেশন ডিস্ট্রাকশন। আর যেটা বললাম যে তোমার হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে অ্যাশ চারদিকে ঘুরে বেড়ায়, তাহলে বিমান চলাচলে ক্ষতি হতে পারে। যদি এরকম সেইভাবে সিভিয়ারলি কোনো ভলক্যানিক অ্যাক্টিভিটি হয়, সেখানের বাতাস এত পরিমাণে অ্যাশে ভর্তি হয়ে যায় যে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না। ফলে হঠাৎ করে কী জায়গায় সেই জায়গায় টেম্পারেচার কুল হয়ে যেতে পারে, সূর্যের না ঢোকার জন্য সেখানকার উদ্ভিদের সালোক সংশ্লেষ বা অন্যান্য অনেক কিছু ঘাটতি দেখা দিতে পারে, বা অনেক কিছু বাজে ঘটনা ঘটতে পারে। আমাদের শস্যের যে ইয়েগুলো মানে ক্রপের যে ইয়ে থাকে সেগুলো সমস্ত কিছু ডিসরাপ্ট করে দিতে পারে, ঠিক? তাহলে এই গেল ভলক্যানিক অ্যাক্টিভিটি সম্পর্কে। তাহলে একবার রিমাইন্ড করে নিয়ে যা কী কী পড়া হলো আজকে। প্রথম হচ্ছে কি, ভলক্যানিক অ্যাক্টিভিটি কাকে বলে? না, যখন ম্যাগমাটা বাইরে নির্গত হয়ে ক্রাস্টের বাইরে উঠে আসে তখনই আমরা তাকে বলি ভলক্যানিক অ্যাক্টিভিটি। এবার কি, এবার হচ্ছে তোমার ম্যাগমা এবং লাভা কি? ম্যাগমা হচ্ছে যেটা অভ্যন্তরে থাকে, আর লাভা যখন সেটা বাইরে নির্গত হয় তখন সেটাকে লাভা বলি আমরা। এরপরে কি কজ অফ ভলক্যানিক অ্যাক্টিভিটি? না, প্লেট টেকটনিক মুভমেন্টের জন্য হতে পারে, যেখানে উইক ক্রাস্ট তার জন্য হতে পারে, এবং ম্যাগমা এবং গ্যাসিয়াসের তার যে প্রেশার তার জন্য হতে পারে। এবার কি ভলক্যানিক ইরাপশন কি কাকে বলে? এবার হচ্ছে টাইপস অফ ভলক্যানিক ইরাপশন। ভলক্যানিক ইরাপশন কী ধরনের টাইপ? একটা হচ্ছে সেন্ট্রাল এবং ফিশার এবং অ্যাকর্ডিং টু দ্য ডেন্সিটি অ্যান্ড কম্পোজিশন। সেন্ট্রাল ইরাপশন কোনটা? যখন ম্যাগমাটা কি হয়, ম্যাগমাটা হয় ডেন্সার ম্যাগমা এবং সেটা হয় অ্যাসিডিক ইন নেচার, তখন সেক্ষেত্রে কী হয় যে সেন্ট্রাল ইরাপশন ঘটে, এবং এখানে কি হয় যে কনিক্যাল শেপ বা ডোম শেপড মাউন্টেন্স ক্রিয়েট হয়। ফিশার ইরাপশন কি? যখন হচ্ছে রেয়ার এবার সেটা হয় এবং এর বেসিক ইন নেচার হয় এবং এর স্পিড স্লো হয়, এবং এর মাধ্যমে কি হয় যে প্ল্যাটু তৈরি হয়। ক্রেটার এবং ক্যালডেরা। ক্রেটার হচ্ছে কি, যখন একটা ভলক্যানিক মাউন্টেন থাকে তখন তার যদি মাথাটা যদি হঠাৎ করে বিস্ফোরণের ফলে উড়ে যায়, তখন যেটা তৈরি হয় যে খাঁজটা তৈরি হয় বা যে উল্টানো বাটির মতো শেপের একটা ভূমিরূপ তৈরি হয়, সেটাকে বলছি আমরা ক্রেটার। আর ক্যালডেরা কোনটা? যদি ওই একটা উল্টানো বাটি ছিল সেটাও যদি হঠাৎ করে আবার ভলক্যানিক ইরাপশনে উড়ে যায়, বা হতে পারে যে ওর মধ্যে প্রচুর খাঁজ থাকলেও সেই খাঁজের মধ্যে আবার ধস নেমে ওটার শেপটা আরও বেড়ে যায়, তখন সেটাকে বলছি আমরা ক্যালডেরা। এবার টাইপস অফ ভলক্যানো: অ্যাক্টিভ, ডরমেন্ট এবং এক্সটিংক্ট। অ্যাক্টিভ মানে যেটা এখনও অবধি মাঝে মাঝেই তার ইরাপশন হয়। ডরমেন্ট মানে কয়েকশো বছর ধরে তার ইরাপশন হয়নি। এক্সটিংক্ট মানে কি কয়েক হাজার বছর ধরে এই ইরাপশন হয়নি। এবারে ভলক্যানিক ম্যাটেরিয়াল কি? যখন ভলক্যানিক ইরাপশন হয় তখন কী কী ম্যাটেরিয়াল আসে? প্রথম হচ্ছে লাভা, অ্যাশ, বিভিন্ন গ্যাসেস, পাইরোক্লাস্টিক ম্যাটেরিয়াল এবং হট মাড। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানো, মানে ভলক্যানিক অ্যাক্টিভিটি কোন জায়গাতে বেশি থাকে, মানে এই জায়গাগুলোতে কনসেন্ট্রেটেড থাকে ভলক্যানিক অ্যাক্টিভিটিগুলো। তার এক নম্বর হচ্ছে প্যাসিফিক রিং অফ ফায়ার এবং হচ্ছে নর্থ এই আটলান্টিক মিড ওশেনিক রিজ। ওকে। আর ইফেক্ট অফ ভলক্যানো, এর মধ্যে টোপোগ্রাফি চেঞ্জ হতে পারে, ইকোনমিক লস হতে পারে, সিভিলাইজেশন ডিস্ট্রাকশন হতে পারে এবং বিভিন্ন ইত্যাদি কারণ থাকতে পারে। একদম। তাহলে আজকের মতো টপিক এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। যদি তোমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে সবাইকে শেয়ার করতে বলো। শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। থ্যাংক ইউ। সায়োনারা, টাটা।